চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া। এই মহড়া 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হঠাৎ কি এমন হলো যে বাংলাদেশ এমন মহড়া শুরু করলো? এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। এর পরপরই $1.2 মিলিয়ন গ্যাস আমদানি চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে। আমেরিকানদের এই নড়াচড়া করার অর্থ কি, সবটা নিয়ে আজকে আলোচনা করব। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাত মাহমুদ। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। শুরুতে যেটা বলছিলাম যে আপনি জানেন যে চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া। বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়া বিভাগ জানিয়েছে যে যৌথ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান, হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি C-130J বিমান। এতে বাংলাদেশের 150 জন এবং যুক্তরাষ্ট্রের 92 জন মার্কিন সামরিক বাহিনীর সদস্য অংশ নিচ্ছেন। হঠাৎ কেন এই মহড়া, যখন মানবিক করিডোর, সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন ঘাটে নিয়ে আলোচনা চলছে, সেই সময় এই মার্কিন মহড়া কি আসলে বার্তা দিচ্ছে, যদি আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। প্রথমে বলি যে আমি এটা নিয়ে অবগত না। আমি আপনার মতো পত্র পত্রিকায় দেখেছি যে এরকম শুরু হয়েছে বা হচ্ছে, বা ওখানে কয়েকদিন থেকেই মার্কিন বিমান বাহিনীর কয়েকটা বড় বড় বিমান সেখানে চট্টগ্রামের বিমানবন্দরে দেখা যাচ্ছে। তো এই মানুষের মনে যে নানান রকমের প্রশ্ন আসে, সেটার একমাত্র কারণ হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি অন্তত এই সরকারের সময়, যে এদের মধ্যে সবকিছু নিয়ে একটা গোপনীয়তা কাজ করে। এরা কখনোই মানুষকে বলে না যে কি হতে যাচ্ছে বা হচ্ছে। এরকম কি না বলার কারণে, এই গোপনীয়তার কারণে মানুষের মনে নানান সন্দেহ দেখা দেয়। তো এখন যে প্রশ্নটা আপনি করলেন বা প্রসঙ্গটা তুললেন, সেটা নিয়ে আমি শুধু এটাই বলবো যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যদি সামরিক কোনো চুক্তি থাকে বা এই ধরনের ট্রেনিং হয়, সেটা অস্বাভাবিক কিছু না, এরকম আমরা আগেও দেখেছি। কিন্তু প্রশ্নগুলো এই জন্য আসছে যে একটু আগে যেটা আপনি উল্লেখ করলেন যে এই মানবিক করিডোর দেওয়া, তারপরে সেন্ট মার্টিন ওই ওখানে একটা আমেরিকান ঘাঁটি, তারপরে এইসব নানান বিষয়ে একটা তো কন্ট্রোভার্সি এখানে আছেই। তো প্রথমে অবশ্য মানবিক করিডোরের ব্যাপারটা এই সরকার খুব জোরালো ভাবে বলেছে যে আমরা এরকম কোনো চুক্তিতে যাইনি এবং যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু তারপরেও ঘুরে ফিরে সে ব্যাপারটা আসছে এই কারণে যে আপনার মনে আছে হয়তো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একদম পাবলিকলি বলেছিলেন যে এই ধরনের নীতি আমরা যে তাদেরকে তাদেরকে এটা মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি। তারপর থেকেই কিন্তু এই এই আলোচনাটা মানে আছে আর কি দেশে। আর আপনি জানেন যে আমেরিকার সহযোগিতায় ইসরায়েলে গাজাতে ইসরায়েল একটা গণহত্যা ধ্বংসযজ্ঞ শুরু করেছে। স্বাভাবিকভাবে এটা 90% মুসলমানের দেশ। মুসলমান না হলেও আপনি যদি শুধু মানুষ হন, তাহলেও কিন্তু এটার বিরোধিতা করবে যে একটা পুরো একটা এলাকা বা তার জনগণকে আপনি নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছেন। এটা তো কোন ধর্ম মানে না, কোন আন্তর্জাতিক আইনেও এটা নাই। সবকিছু জাতিসংঘ বলেছে যে এটা ইসরায়েল সেখানে জেনোসাইড শুরু করেছে বা করছে। কিন্তু আমেরিকা এটা কিছুতেই মানবে না এবং তারা বলছে যে তোমরা করো, আমরা তোমাদের পিছনে আছি। এখন মানুষের মনে আমেরিকার প্রতি একটা বিতৃষ্ণা বা ঘৃণা জন্মাচ্ছে। এই কারণে এটা তো এই বাস্তবতা মেনে নিতে হবে। এখন যেটা আমি একটু আগে বললাম যে এটা যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই কারণে এই সরকারের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। এই মার্কিনদের কার্যকলাপ এটা জনগণকে জানানো উচিত ছিল আগেই, যে এরকম একটা ইয়ে করতে যাচ্ছি আমরা, এই ধরনের করতে হবে, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বা হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, এই ধরনের কোনো বক্তব্য দেয়নি বলেই এই জিনিসগুলো আসছে। আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন যে মার্কিন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস যদি কিছুদিন আগে
এখানে রাষ্ট্রদূত ছিলেন, এখন অবসরে গেছেন। তো তিনিও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এটা নিয়ে আমি একটা পোস্টও দিয়েছি, আজকে লিখেছি আর কি সেটা। প্রথমত, পিটার হাস এখন কোনো সরকারি চাকরিতে নেই। এটা এবং এটা খুব কি বলবো, এটা এটা ভালো দৃষ্টান্ত দেখায় না যে একটা, এবং সে ওখানকার একটা তেল গ্যাস কোম্পানির উপদেষ্টা, এক্সিলেন্টার নামে একটা তেল গ্যাস কোম্পানির উপদেষ্টা হিসেবে চাকরি নিয়েছে গত সেপ্টেম্বরে। অর্থাৎ এই তার অবসরে যাওয়ার পরপরই সে এই চাকরিটা নিয়েছে সেখানে। আচ্ছা, আমি যতদূর জানি আমেরিকার আইন কানুন সম্পর্কে বা নিয়ম সম্পর্কে, কোন আমেরিকার কোন সরকারি কর্মকর্তা অবসরের 3 বছরের মধ্যে কোনো বিদেশি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পারবে না। সেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটাই হয়েছে। সে অবসরে যাওয়ার পরপরই এই আমেরিকান কোম্পানির এজেন্ট হয়ে সে এখানে আসছে, এবং আপনার মনে আছে সে আসার পরপরই এখানে আবারও প্রধান উপদেষ্টার সাথে একবার দেখা করেছিল। তো এখন একটা দেশের প্রধানমন্ত্রী বা চিফ এক্সিকিউটিভ বা প্রধান উপদেষ্টা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে দেখা করবে কেন? এটা নিয়ে তো প্রশ্ন আসতে পারে। এবং তারপর পরই আমরা কি দেখতে পাচ্ছি যে তাদের সঙ্গে আপনি দীর্ঘমেয়াদী একটা 1.2 বিলিয়নের এলএনজি কিনবেন। আপনি আমাদেরকে বলছেন যে আমেরিকা যেহেতু টেরিফের কারণে আমাদের উপরে 20% শুল্ক আরোপ করেছে, এবং ওদের দেশ থেকে আমরা খুব জিনিসপত্র না কিনলে এটা কমানোর কোনো সম্ভাবনা নেই। সেটা আমরা বুঝতে পারি, এই বাস্তবতাটা আমরা অস্বীকার করছি না, বুঝতে পারি। কিন্তু যেহেতু এই সরকারের কোনো কিছুতেই স্বচ্ছতা নেই, আর আমেরিকা হলেই তাদের একটু বাড়াবাড়িটা বেশি দেখতে পাচ্ছি আমরা। তো যে মানুষের, আপনি তো দেশের জনগণকে আপনার আস্থায় নেবেন, তাদেরকে বলবেন যে কেন আমরা এটা করতে যাচ্ছি। আর একটা কথা খুব জরুরি ভাবে বলা দরকার, যে এলএনজি আমদানি কিন্তু খালি আমেরিকা না, আমেরিকার আগেও আমরা সিঙ্গাপুর থেকে করেছি, তারপরে মিডল ইস্টে সম্ভবত কাতার থেকে করেছি, আরো কয়েকটা দেশ থেকে। এটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এইগুলা কেনা হয়। কালকে দেখলাম অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা বাজারের ইয়ে দেখেই আমরা এগুলা করছি, আর পিটার হাস কোন কোম্পানিতে চাকরি করে সেটা আমি জানি না। এটা উনি একজন শিক্ষিত লোক, উনি কেন জানবেন না এটা আমার তো জানার কথা না। আর এখানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানেরও একটা মূল ভূমিকা থাকার কথা, কারণ তিনি ওই মিনিস্ট্রির চার্জ। তার কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না কোথাও। তো এখন আপনি ওই অর্থ উপদেষ্টা আরেকটা কথা বলেছেন যে এখানে হয়তো দাম একটু বেশি পড়বে। তো কেন বেশি পড়বে? বেশি পড়লে তো সেটা আমাদের উপর বার্ডেন হবে, তো এটা তো ওনাকে ব্যাখ্যা করতে হবে কেন এটা কি হবে। তো সেটা উনি করেননি। এখন যেটা মানুষের মনে বা আমার নিজেরও মনে বারবার এই প্রশ্নটা জাগে, যে দেশের প্রধান যে ব্যক্তি শাসন ক্ষমতায় যিনি আছেন, তিনি যদি একটা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্ণধারের সঙ্গে দেখা করেন, স্বাভাবিকভাবে তার ক্যাবিনেটে অন্য যারা আছে, অন্য যারা মন্ত্রী আছে বা উপদেষ্টা আছে, তারা জিনিসটা দেখে মনে করে কি হয়তো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর এতে সায় আছে, অর্থাৎ তারা যেভাবে প্রস্তাব নিয়ে আসছে আমরা ওইভাবে দিয়ে দিই। এটা কিন্তু একটা পরোক্ষভাবে তাদের উপর একটা চাপ সৃষ্টি করে। সেই জন্য এই ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা করা ঠিক না, এটা আমার বিবেচনায়। এখন ওনারা অনেক বেশি লেখাপড়া জানে, ওনারা পিএইচডি ধারী, ওনারা হয়তো কি চিন্তা করেছেন, কিন্তু আমার কথা সেটা না। আমার একটাই প্রশ্ন, যে আপনারা স্বচ্ছতায় যদি বিশ্বাস করেন, যেটা আপনারা বারবার করে বলছেন, তাহলে আপনারা সবকিছু গোপনে গোপনে করেন কেন? ওই ওই চুক্তির মধ্যে কি আছে এটা তো আমরা জানি না। আপনি আরেকটা দেখেন, সবচেয়ে আরেকটা অত্যন্ত বিতর্কিত একটা বিষয়, ওনারা একে আসার কিছুদিন পরে বললাম যে চট্টগ্রাম বন্দরকে ইজারা দিয়ে দিতে হবে বিদেশিদের কাছে। এটা কি আপনার এজেন্ডাতে ছিল? এটা কি আপনার ইখতিয়ার? তো সেখানেও আপনি ঠিক আছে কি বলছেন, ওটাতে অব্যবস্থা হয়, দুর্নীতি হয়, আমরা সবাই জানি। কিন্তু কথা হলো যে আপনি আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে, আপনার কি এত বড় ব্যাপারে আপনার কোনো
এখতিয়ার আছে কিনা যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। আপনার বলা উচিত ছিল, তারা যদি আপনাকে অ্যাপ্রোচ করে থাকে, আপনার বলা উচিত ছিল যে আমরা আপনাদের কথা শুনলাম, আমরা আপনাদের আমাদের পক্ষে কি করণীয় এগুলো সব আমরা ধীরে ধীরে বা আগামীতে যে সরকার আসবে তাদের কাছে বলবো। তারা যদি ভালো মনে করে তারা জনগণের ম্যান্ডেট নেবে, তারা দরকার হলে এটা নিয়ে জনগণের সামনে যাবে, তারা যে এরকম এরকম একটা প্রস্তাব আসছে আমরা এটা নিতে পারি কিনা। আর একটা জিনিস এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে কল্লোল মোস্তফা বলে একজন অর্থনৈতিক বিষয়ক গবেষক আছেন, তা প্রথম আলোতে প্রায় লেখেন। তো তার একটা লেখায় দেখলাম যে এই বিদেশিদের হাতে বলছে যে ডিসেম্বরের মধ্যে আমরা এটা দিয়ে দিব, এই চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা। বলছে এই দেওয়ার আগে আগেই চট্টগ্রাম মানে বন্দরের ওই সমস্ত রকমের মাসুল বাড়িয়েছে সরকার। তো এটা তার ভাষায় মনে হচ্ছে যে ওদেরকে ওই সুবিধা দেওয়ার জন্য, যাতে করে এটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়, কথাবার্তা না হয়। তো এই জিনিসগুলা তারা কেন এখন এগুলা করতে গেল, এখন আমার মনে তো সন্দেহ হচ্ছে যে এর মধ্যে দূরভিসন্ধি আছে। আপনারা যে কাজ করতে আসছিলেন, যে সংস্কার করবেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, যারা অন্যায় করে তাদেরকে শাস্তি দিবেন, বা যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে মানে আইনের আওতায় আনবেন বা শাস্তি দিবেন, সেগুলো আমরা খুব একটা দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, ওইটা যদি আরেকটু যদি আপনার কাছ থেকে আরেকটা বিশ্লেষণ শুনতে চাইবো, যে আপনি তো মার্কিন এই ধরনের বিষয়টা নিয়ে অনেকগুলো ব্যাখ্যা দিলেন, এবং আপনি বললেন যে অন্তর্বর্তী সরকার এইসব বিষয় নিয়ে অনেক গোপনীয়তা রাখছে, এই জন্য মানুষের মধ্যে নানান রকম প্রশ্ন তৈরি হয়েছে, কারণ স্বচ্ছতা নেই। কিন্তু যদি আমরা কয়েকটি ঘটনা পরম্পরা দেখি, সেটি কেন হচ্ছে, এর উদ্দেশ্য কি? আমরা জানি যে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয়, এবং তখন বলা হচ্ছিল যে এখানে এই সরকার উৎখাতের পেছনে মার্কিন ডিপ স্টেটের একটা হাত রয়েছে। যখন বলা হচ্ছে এই অভিযোগ, এর প্রকৃত সম্প্রতির সময়ে আপনি যে 3টি ঘটনা খালি বলি আপনাকে, যে চট্টগ্রামে মার্কিন সেনাদের মহড়া, তারপর গ্যাস চুক্তি হলো একটি কোম্পানির সঙ্গে, এবং একটি হোটেল থেকে মার্কিন একজন ব্যক্তির লাশ উদ্ধার হলো। এইসব ঘটনা কি বিশেষ কোনো উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে টিকিয়ে রাখা, বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সেটা নিয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, প্রথম কথা হলো সে সম্পর্কে আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নাই, অতএব আমি এটা নিয়ে মন্তব্য করবো, আমি জানি না কিছু, নাম্বার 1। আর সোনারগাঁও হোটেল থেকে যে মার্কিন মানে নাগরিকের লাশ উদ্ধার হচ্ছে, তিনি ওখানকার একজন স্পেশাল ফোর্সেস, ওদের যে একটা খুব বড় মিলিটারি অপারেশনের যে আছে শাখা আছে, সেখানকার সদস্য। স্বাভাবিকভাবে আমি যখন এটা দেখেছি তখনই আমার মনে হলো যে সে ওখানে কি করছে বা কি করছিল। তো যেহেতু সবকিছু, আপনি যে কথাটা একটু আগেই বললেন যে এই ধরনের নানান কার্যকলাপে, আর যেহেতু সরকার কোনো কিছু প্রকাশ করে না বা তারা একটা গোপনীয়তা নিয়ে এই কাজগুলা করছে, এই কারণেই নানান সন্দেহ বা প্রশ্ন দেখা দিচ্ছে, এটাই হচ্ছে কথা। আর একটা কথা বলি, এই যে আমেরিকান রাষ্ট্রদূত, যে সাবেক রাষ্ট্রদূত, এদের সম্পর্কে আমি একটু মানে গবেষণা করেছি। এটা আমার জানা মতে এরা নর্মালি এইখানে পোস্টিং এ আসে, সাধারণত এটা তাদের শেষ পোস্টিং হয়, মানে জীবনের অবসরে যাওয়ার আগে একটা অ্যাম্বাসাডরশিপ দরকার, সেই জন্য তাদেরকে দিয়ে দেয়। এবং বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো গুরুত্ব নেই সেখানে। আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি, আমি জানি মোটামুটি এই ব্যাপারটা। তো কারা এখানে রাষ্ট্রদূত হয়ে আসে আমেরিকা, তাদেরকে কেউ চেনে না, ওয়াশিংটনেও তাদেরকে কেউ চেনে না। এবং যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের রাষ্ট্রদূত কেনিয়াতে কে আছে এটা কি আমরা কেউ জানি? আপনি তার নাম জানেন? আমিও তো জানি না। অর্থাৎ এগুলো গুরুত্বহীন। ঠিক এক্স্যাক্টলি আমেরিকানদের কাছে বাংলাদেশে কে রাষ্ট্রদূত হয়ে আসলো, বা শ্রীলঙ্কাতে কে গেল, বা জাম্বিয়াতে কে গেল, এটা গুরুত্বহীন। হ্যাঁ, তো তারপরেও এই রাষ্ট্রদূত গুলো করে কি, এই সমস্ত এখানকে আসার পরে অনেক অ্যাটেনশন পায় তারা, সবাই তাদের নিয়ে হুড়মুড় করে পড়ে, এবং তারা বিভিন্ন মানে ভাবে তাদেরকে এক্সপোজ করে, মানে পত্র পত্রিকা, মিডিয়া। তো ফলে তারা নিজেরা অত্যন্ত নিজেদেরকে খুব পাওয়ারফুল মনে করে,
আর আমেরিকার যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তখন এদেরকে কাজে লাগাবে, ব্যবসার কাজে তাদেরকে, তখন তারা বলে যে ঠিক আছে তুমি তো এখান থেকে রিটায়ারমেন্টে যাবা, তো তোমাকে আমরা, তুমি যাওয়ার পরে তোমাকে এখানে আমরা চাকরি দিব পরামর্শক হিসেবে বা কনসালটেন্ট হিসেবে। তুমি আমাদের যে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য করতে চাই, তুমি যেহেতু তুমি ওদের লোকজনকে তুমি এখন চেনো, তুমি তাদের সাথে দেখা করলেই দেখা করতে পারবে, আমাদের সাথে দেখা করে না, তো তখন ওই সুযোগটা তারা নেয়। এর আগে আরেকজন আমেরিকান রাষ্ট্রদূত, আপনাকে বলি 2000 সালের দিকে সম্ভবত 98 বা 2000 সালের এরকম, ডেভিড মেরিল বলে এক আমেরিকান রাষ্ট্রদূত ছিল, সেও ঠিক এক্স্যাক্টলি একই কাজ করলো। অবসরে যাওয়ার মানে মাসখানেক আগে সে এখানকে আমেরিকার কোন একটা প্রতিষ্ঠানে চাকরি নিল, সে ব্যবসায়ী প্রতিষ্ঠানে, এবং এসে সে আবার এখানে লবিং করতে শুরু করল। একজন সাবেক ব্রিটিশ হাই কমিশনার, তাকেও আমি দেখেছিলাম এরকম চাকরি থাকা অবস্থাতেই তার অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করেছিল। তো একদিন তাকে আমি দেখলাম সোনারগাঁ হোটেলে বসে আছে। তা আমার সাথে পরিচয় ছিল তার, আমি যেহেতু লন্ডন গার্ডিয়ানের করেসপন্ডেন্ট ছিলাম, আমাকে চিনতো সে। তো তাকে আমি দেখে সামনে আগে গেছি, আমি বললাম তুমি এখানে কি করছো, তুমি আপনার চলে যাওয়ার কথা? বলে না না, আমার তো অবসরে চলে গেছি, আমার তো চাকরি নেই, তবে আমি মন্নু সিরামিক্স আছে না একটা, মন্নু সিরামিক্স এর কনসালটেন্ট হিসেবে আমি চাকরি দিয়ে আসছি। তো এই যে ধান্দাবাজ গুলা, মানে এগুলা মতলব বাজার, এবং এরা এই ধরনের, যেহেতু এরপরে আর ওদের চাকরি থাকে না, পোস্টিং এ এদের কেউ চেনেও না তাদের নিজের দেশে, এই সুযোগটা তারা কাজে লাগায়। এই জন্য বিভিন্ন ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান কোম্পানির এজেন্ট হয়ে তারা এসে আমাদের মতো দেশে, আর আমাদের তো সাদা চামড়া দেখলেই আমরা শুয়ে পড়ি, যেহেতু আমরা কলোনিয়াল সিস্টেমে ছিলাম, তো এই জন্য আমরা সবাই সাহেবদের দেখে আমরা খুবই মানে মাথা নত করে থাকি, ওরা যেটা বলে সেটাই শুনি। এবং আমরা তথাকথিত স্বাধীন হইলেও, মানে ফিজিক্যালি স্বাধীন হইলেও মানসিক ভাবে আমরা স্বাধীন হইনি। এই জন্য দেখবেন সাদা চামড়াদের অত্যন্ত সুযোগ সুবিধা দেই আমরা, তারা কোনো কাজ থাকুক আর মানে পাওয়ারে থাকুক আর না, সাদা চামড়া একটা আসলেই হয়েছে এখানে, তাকে নিয়ে হুড়মুড় করে পড়ে। তো এই জিনিসগুলো এখন ইউনূস সাহেবকে এটা জানে না, সে জানে, কিন্তু ওই যে বললাম, সে হয়তো স্বাধীন হয়েছে শারীরিক ভাবে বা ফিজিক্যালি, কিন্তু মানসিক ভাবে সে স্বাধীন হয় না। সে চিন্তা করতেছে পিটার হাসের সাথে দেখা করলে ভবিষ্যতে আমার আমেরিকায়, তার মাধ্যমে যদি আমার আবার কোনো সুযোগ সুবিধা মানে ঘটে বা আমার কোনো একটা ইয়ে হয়। এগুলো সবই ওই যে মানে ল্যাটিন ভাষায় এটা একটা শব্দ আছে, কুইড প্রোকো, মানে তুমি আমার জন্য তোমার পিঠ চুলকাবো আমি, আমার পিঠ চুলকাবো তুমি, এরকম একটা ব্যাপার। তো আমি পরিশেষে একটা কথাই বলতে চাইব যে আপনারা সত্যিকার অর্থে যদি দেশকে ভালোবাসেন, দেশের মঙ্গলের কথা চিন্তা করেন, দেশের আপামার জনগণের স্বার্থের কথা চিন্তা করেন, তবে আপনারা আপনাদের কাজকর্মে স্বচ্ছতা আনেন, কোনো জিনিস গোপন করবেন না। গোপন করলেই মানুষের মনে সন্দেহ দেখা দেবে, প্রশ্ন দেখা দেবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। দারুণ বলেছেন ভাই। আপনার কাছে একটা শেষ প্রশ্ন রাখতে চাই যে এই যে আমেরিকার যে ঘটনাগুলো আপনি বিশ্লেষণ করলেন, তাহলে ডক্টর ইউনূস সরকারের ভবিষ্যৎ কি? ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার টিকে যাবে, নাকি যুক্তরাষ্ট্র তাকে সাপোর্ট দিয়ে যাবে, নাকি ভারত এখানে হস্তক্ষেপ করতে পারে? সার্বিক যে ভূ রাজনীতির যদি আপনি যদি আরেকটু বিশ্লেষণ করেন, কারণ পাশেই তো ভারত, এবং আপনি জানেন যে ভারতের পশ্চিম বাংলায় যে সেনাবাহিনীর ওদের যে পূর্ব অঞ্চলের হেডকোয়ার্টার আছে, সেখানে একটি যৌথ ওদের একটি সম্মেলন চলছে, এবং এই পূর্ব দিক থেকে ভারতে হামলার জন্য পাকিস্তানি সেনাপ্রধান আসিফ মনির হুমকিও দিয়েছিল। সব মিলিয়ে এই যে আমেরিকা, পাকিস্তান, ভারত, এই যে এবং চীন, এই যে বড় বড় দেশগুলোর মাঝখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সামনের দিকে কেমন হতে পারে বলে আপনি ধারণা করছেন? ও, আপনি যে কথাগুলো বললেন সত্যি কথা অর্থে এটার সম্পর্কে আমার কোনো মানে সলিড কোনো ইনফরমেশন নাই, মানে কোনো তথ্য নাই আমার কাছে। আমি আপনার মতোই পত্র পত্রিকাতে দেখছি। তো স্বাভাবিকভাবে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো দেশেরই বিভিন্ন পাওয়ার ব্রোকাররা থাকে, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে, তাদের ইন্টেলিজেন্স এজেন্সি থাকে, তাদের বিভিন্ন মানে ডিফেন্স ডিপার্টমেন্ট থাকে। আমেরিকাতেও এরকম আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। বাংলাদেশ যেহেতু অত বড় প্লেয়ার না, হয়তো বাংলাদেশ ওই পরিসরে, আন্তর্জাতিক পরিসরে তেমন কিছু করার ক্ষমতা রাখে না, কিন্তু ওই পাওয়ার সেন্টার গুলো ওইসব দেশের, তারা বিভিন্ন ভাবে তাদের নিজস্ব বলয় সৃষ্টি করার চেষ্টা করে এবং সেভাবেই তারা অপারেট করতে থাকে।
কিন্তু আলটিমেটলি মানে দিনের শেষে ওখানকার আমেরিকার বা ইন্ডিয়ার যে সমস্ত মানে মূল যেমন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা তাদের দপ্তর, তাদের কাছে এই ধরনের জিনিস মানে তারা বিভিন্ন পাওয়ার সেন্টাররা তাদের কাছে বলে যে আমাদের এটা করতে হবে, ওইটা ওখানে করতে হবে, কিন্তু তারা সবসময় দেখবে তাদের প্রায়োরিটিটা কি, সেই অগ্রাধিকার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে। এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে আমেরিকার কোনো ভীষণ কোনো ইন্টারেস্ট আছে এই দেশে তাদের ব্যবসা বাণিজ্য করা বা এই মুহূর্তে করা ছাড়া। তো সেটা আমি আমেরিকান পত্র পত্রিকার খোঁজ খবর রাখি তাদের। আমি যেটা বললাম, আপনি হয়তো জানেন যে আমি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টে কাজ করেছি দীর্ঘদিন। তাদের সম্পর্কে আমার কিছুটা মানে ধারণা আছে সিস্টেমটা কিভাবে অপারেট করে। তো এইটাই আমি আমি এমন কোনো কিছু বলবো না যে আপনার মনে হতে পারে যে আমি বিশাল একজন বিজ্ঞ ব্যক্তি। যেমন এখানে দেখবেন কথায় কথায় বলবে ডিপ স্টেট, তারপরে জিওপলিটিক্যাল, এই সমস্ত বড় বড় কথা শুনলে আপনার মনে হবে কি আরে এতো সাংঘাতিক ব্যাপার, এতো সবকিছু জানে। হ্যাঁ, আসলে এগুলো সব ভাওতাবাদী। হ্যাঁ, এবং কিছু লোকজন এই করে এসব বলে টলে করে খাচ্ছে আর কি, তারা বিশেষজ্ঞ সেজে গেছে এখানে। হ্যাঁ, তো আমার যেটা আমি বললাম যে আমার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সেখানে থাকার কারণে বা তাদের সঙ্গে কাজকর্ম করার কারণে, আমেরিকার কথা বলছি আমি, যে তাদের কোনো মানে ভাইটাল কোনো ইন্টারেস্ট নাই ওই অর্থে। হ্যাঁ, তাদের ইন্টারেস্ট হলো চায়না, রাশিয়া বা ইন্ডিয়া। ইন্ডিয়া তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিকজ ওরা তো একটা ব্যবসায়িক দেশ, মানে বানিয়ার দেশ, ব্যবসা বাণিজ্য করতে চায় তারা। তো ইন্ডিয়াতে যেহেতু প্রায় 150 কোটি লোকের বসবাস, স্বাভাবিকভাবেই সেখানে তারা ব্যবসা করতে চাইবে, তাদের যে সমস্ত বড় বড় কর্পোরেশন আছে সেগুলো ব্যবসা করতে চাইবে, তাদের ইন্টারেস্ট সরকারকে দেখতে, আমেরিকান সরকারকে দেখতে হবে। তো এইটাই আমি বলবো। আর ইন্ডিয়ার তো একটা ভাইটাল ইন্টারেস্ট আছে এই দেশে, তারা এখানে একটা তাবেদারি সরকার বসিয়েছিল। সেই তাবেদারি সরকার প্রধান চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে তারা একটু বিপদগ্রস্ত এখন। তো তারা তো চাইবে যে তাদের যে ইনফ্লুয়েন্সটা এখানে ছিল সেটা পুনরুদ্ধার হোক। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর বিশ্লেষণের জন্য এবং সহজ ভাষায় আমরা বিষয়টি বোঝার চেষ্টা করলাম। দর্শক শুনলেন নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আসাদ মাহমুদের বিশ্লেষণ। চট্টগ্রামে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ বিমান বাহিনীর মহড়া নিছক সামরিক কৌশল, নাকি এর পেছনে আরো গভীর ভূ রাজনৈতিক বার্তা আছে? এখনই সেটি বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের হঠাৎ সক্রিয়তা, সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং তারপরই সামরিক মহড়ার আয়োজন, সবকিছু যেন এক অদৃশ্য সুতায় গাঁথা। বাংলাদেশ কি তবে নতুন একটি ভূ রাজনৈতিক খেলায় জড়িয়ে পড়ছে, নাকি এটি কেবলই সামরিক সহযোগিতার অংশ? জানান আপনার মতামত। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।